থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনার বুঝে যাওয়ার কথা যে আজকে আমি ব্র্যাক মেধা বিকাশ বৃত্তি সম্পর্কে আলোচনা করব, যেটা এককালীন 20,000 টাকা দিবে যাতে আপনি ভার্সিটিতে ভর্তি হতে পারেন। ভর্তি হতে প্রথমে কিছু টাকা পয়সা লাগে, তাই না? এটাও অনেকের ম্যানেজ করা কঠিন হয়ে যায়। তো বই খাতা কেনা এবং ভর্তি হওয়ার জন্য 20,000 টাকা দিবে এবং প্রতি মাসে 8,000 টাকা। এটা পুরো অনার্স 4 বছর ধরেই আপনি পাবেন। কাজেই এটা অসাধারণ একটা ব্র্যাকের উদ্যোগ, যাতে হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে না পড়তে পারে। এবং আমার চ্যানেল তৈরির উদ্দেশ্য মূলত এটা, কারণ আমি জানি বাংলাদেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা ঠিক গাইডলাইন পায় না। তো এই চ্যানেল এবং এই ভিডিওগুলো তৈরির উদ্দেশ্য আসলে আসলে সেটাই। তো আপনি আপনার পরিচিতজন যারা এবার এটার যোগ্য আছে তাদেরকে জানিয়ে দিবেন। এটা হচ্ছে 25 এপ্রিল 2026 পর্যন্ত এটার আবেদনের সময়। তো আজকে 18 এপ্রিল, 7 দিন সময় আছে। তো আপনারা অবশ্যই এটা তাদের মধ্যে শেয়ার করে দিবেন। তো আমরা কিছু মানদণ্ড দেখি যে কিসের ভিত্তিতে এখানে সিলেক্ট করা হবে, তাই না? প্রথমত বলছে যে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত হতে হবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসতে হবে, যার পারিবারিক আয় হচ্ছে 20,000-এর কম হতে হবে, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। এই দুইটাই মূল ক্রাইটেরিয়া বলতে পারেন। প্রথমত হচ্ছে 20,000-এর কম পারিবারিক আয় হতে হবে এবং কোনো ভার্সিটিতে আপনি অনার্সে সরকারি ভার্সিটিতে সিলেক্টেড হয়েছেন এটা হতে হবে। এবং এসএসসি এইচএসসি দুইটাই, যদিও বা এখানে জিপিএ 5-এর কথা বলা আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, সেটা আমরা এখানেই বলে দেওয়া আছে। বলছে যে ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আমি নিজেই ব্র্যাক থেকে পড়াশোনা করেছিলাম, কিন্তু আমি এটা সম্পর্কে জানতাম না। আমি সরকারি ভার্সিটিতেও পড়াশোনা করেছি, কিন্তু এই যে এই গাইডলাইনগুলো বা এই ইনফরমেশনগুলো আমরা পাই না, যার কারণে জীবন আসলে অনেক কঠিন হয়ে যায়। এগুলো যদি পেয়ে যেতাম তাহলে জীবন অনেক সহজ হতো, কারণ আর্থিক দৈন্য বা আর্থিক আহ, চিন্তা যে কোথায় এই টাকা কীভাবে পাবো না পাবো, এগুলো একটা ব্যক্তির জীবনে অনেক প্রভাব ফেলে। তবে এখানে হচ্ছে এই যে 5-এর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে যদি কেউ ব্র্যাক গ্র্যাজুয়েট হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের, এদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে পরীক্ষার ফলাফল শিথিলযোগ্য হবে। তো যারা এগুলোর মধ্যে আছেন, তো আমার জিপিএ 5 ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু তারপরেও এটা আমার সম্পর্কে আমি জানতাম না। তো যারা এরকম আছে তাদেরকে অবশ্যই, আপনাদের প্রতি অনুরোধ, যারা এটা দেখছেন তাদের জানিয়ে দিবেন। আপনি যদি নাও হন এটার যোগ্য, যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন। এখানে কিছু বিশেষ নির্দেশাবলী দেওয়া আছে, যে বলছে যে শুধুমাত্র সেই সব শিক্ষার্থী যারা 2025-26 শিক্ষাবর্ষে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন। আপনি যদি গত বছর ভর্তি হয়ে থাকেন ভার্সিটিতে, জানতেন না, তো এটা দুঃখজনক আপনার জন্য, আপনি এটা আবেদন করতে পারবেন না। তবে আপনি যদি এবার ফার্স্ট টাইমার হয়ে থাকেন, কোথাও চান্স পাননি, কিন্তু সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার কথা ভাবছেন, সেকেন্ড টাইমও পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তবে আপনার জন্য এটা অনেক সুবর্ণ একটা সুযোগ। আপনি নিজেকে ওইভাবে তৈরি করেন, সেকেন্ড টাইম কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পান এবং তারপর আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী বছরে। এটা প্রতি বছরই দিয়ে থাকে। তো এটা এই বছরের জন্য, এবং আমি এই ভিডিওটা করে রাখছি যাতে পরবর্তী বছরগুলোতেও শিক্ষার্থীরা এটা সম্পর্কে জানতে পারে। এবং এখানে বলা হচ্ছে সঠিক তথ্য প্রদান, এখানে সম্পূর্ণ তথ্যগুলো ঠিকঠাক মতো দিতে হবে। এবং এখানে আরেকটা বলা হচ্ছে যে আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টে 4টা ডকুমেন্ট আমাদের দিতে হয়। আমি অ্যাপ্লিকেশন প্রসেসটাও দেখাবো। তো সেগুলো হচ্ছে ঠিকঠাক মতো আপলোড করতে হবে, ঝাপসা হলে সেটা অযোগ্য বলে বিবেচিত হবে। এবং এরপর বলছে যে পারিবারিক আয়ের বিবরণ, তো এগুলো হচ্ছে ঠিকঠাক মতো দিতে হবে। আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো একটা ভেরিফিকেশন করবে। আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন প্রসেসটাতে অনেক ইনফরমেশন চাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটাতে যদিও বা হচ্ছে ভেরিফাইড পারিবারিক আয়ের বিবরণ চাচ্ছে না, কিন্তু ওরা নিজেরাই গিয়ে ভেরিফাই করবে আশা করা যায়। এবং যোগাযোগের মাধ্যমে বলা হচ্ছে যে একটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল দিতে হবে। অনেকের হচ্ছে গ্রামে যারা আছে তাদের হয়তো ইমেল থাকে না, আপনারা একটা ইমেল খুলে নেবেন। ইমেল কীভাবে খুলতে হয় ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন বাংলায়। এবং বলছে যে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে যে কোনো পর্যায়ে আবেদন বাতিল হয়ে যাবে। তো অবশ্যই আপনি আপনার পারিবারিক আয় অনেক বেশি, একজন গরিবের হক মেরে দিবেন না, হ্যাঁ? তো ঠিকঠাক মতো তথ্য দিবেন, এবং যদি আপনি ভুল তথ্য দেন তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক। ও অ্যাপ্লিকেশন আপনি কীভাবে করবেন, তাই না? অ্যাপ্লিকেশন লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্সে কীভাবে লিঙ্ক চেক করতে হয় আশা করি আপনারা জানেন। তারপর আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ভিডিও আছে আমার চ্যানেলেরই, হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম। তো এটা অসাধারণ একটা, এখানে $5,000 পর্যন্ত ফান্ডিং পাওয়া যায়, সিট ফান্ড পাওয়া যায়, বেশ কিছু, এখানে 3-4টা ফান্ড পাওয়া যায়। তো আমার এটা ছিল হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রামের। এবং এখানে এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি, এগুলো দেখতে পাবেন আপনারা।
তো এইটাতে এই ভিডিওর যদি আপনি ডেসক্রিপশন বক্সে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা সম্পর্কে বলা আছে। হ্যাঁ, এটাতে সম্পূর্ণ ওভারভিউ কী কী আছে, বিষয়গুলো কী কী যোগ্যতা, 18 থেকে 29 বছর হলেই আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি যদি এটা ডেসক্রিপশন বক্সে কোথায় খুঁজে পাবেন, লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সেটার জন্য একটু ভিডিওটার নিচে যেতে হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে শো মোর বা মোর এই অপশনটা আছে। তো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটার অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও আরেকটা আছে, সেটা আমি এখানে দিয়ে রেখেছি। তো এই যে এখানে যাবেন, দেখবেন যে এখানে এই যে একটু নিচেই এখানে অ্যাপ্লিকেশন প্রসেস ভিডিও লিঙ্কটা দেওয়া আছে। এখানে আমার অবশ্য আরও বেশ কিছু জিনিস দেওয়া আছে, এই যে এখানে এই ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এটা নিয়ে আর বেশি কথা না বলি, আমরা এখন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা সম্পর্কে এখানে আপনাকে দেখাতে চাই। তো এইভাবে আপনি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা পেয়ে যাবেন, এই যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা। তো ওইটা এবং ফোন থেকেও যদি আপনি দেখেন একইভাবে ফোনে ভিডিওর নিচে, ইউটিউবের ভিডিওর নিচে একটু নিচে গেলেই দেখবেন যে মোর লেখা আছে, তো ওই মোড়ে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন। এখন আবেদন করবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। তো এটার জন্য আমি এই যে ওই ডেসক্রিপশন বক্সে যখন আপনি ক্লিক করবেন লিঙ্কটাতে, যে মেধা বিকাশ বৃত্তির আবেদন যে লিঙ্ক, সেটা ক্লিক করার পর সাথে সাথে আপনাদেরকে এইরকম একটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে। ফোনের থেকে দেখলেও আপনি এইরকমই পাবেন, ফোন থেকেও এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এগুলো আপনারা পড়ে নেবেন, আমি যে কথাগুলো বলছি সেগুলোই এখানে মূলত আছে। এবং এরপর এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট থাকবে, যে ইমেল দিয়ে আপনি হচ্ছে এটা ক্লিক করবেন, অথবা আপনি চাইলে ইমেলটা পরিবর্তন করে নিতে পারেন। তো এরপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে, তো এগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে অবশ্যই আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন হুবহু মিল থাকতে হবে। ঠিক আছে, আপনার এনআইডি এবং এসএসসি এইচএসসি সার্টিফিকেট এগুলোর তো দুইটারই মিল থাকতে হবে, এবং এই তথ্যগুলোও ওগুলোর সাথে মিল থাকতে হবে। তো আমি ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি যাতে বেশি সময় নষ্ট না হয়। এখানে আমি এখানে হচ্ছে নাম দিতে হবে ইংরেজিতে বড় হাতে, হ্যাঁ, এগুলো আপনারা পড়ে নেবেন। বাংলায় রাজ আমি দিয়ে রেখেছি। তারপর হচ্ছে আপনার জেন্ডার দিতে হবে এখানে, পুরুষ নারী যেটা যে কোনো কিছু আপনি দিতে পারেন। যদি বিশেষ কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হন তাহলে সেটা এখানে দিবেন। যদি এর অবশ্যই দিবেন, হ্যাঁ, যদি আপনি কোনো বিশেষ জাতিগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর হন, কারণ এটা থাকলে আপনি অ্যাডভান্টেজ পাবেন, বিশাল অ্যাডভান্টেজ পাবেন, হয়তো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এবার বলছে কোনো শারীরিক প্রতিবন্ধকতা যদি থাকে, এখানে বিভিন্ন প্রতিবন্ধকতার এগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। প্রযোজন নয় থাকলে নয় দিবেন। আবেদনকারীর মোবাইল নাম্বার এটা ইংরেজিতে দিতে হবে, তো এটা এটা অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে, হ্যাঁ, এবং অভিভাবকের মোবাইল নাম্বার এগুলো আপনারা ঠিকঠাক দিবেন। আমি দ্রুত পূরণ করে গেছি তখন, যার কারণে একটু সংক্ষেপে দিয়ে রেখেছি। তারপরে ইমেল আইডি, একটি সচল ইমেল আইডি, কারণ ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুইটা আপনারা ঠিকঠাক মতো দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে বর্তমান ও স্থায়ী ঠিকানা, হ্যাঁ, এটা ভালো করে পড়ে নেবেন। এখানে বলছে যে সরেজমিনে তদন্ত করা হবে, ভেরিফিকেশন করা হবে, সঠিক তথ্য প্রদান করবেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে যে বাড়ির নিকটস্থ পরিচিতি স্থান এটা গুরুত্বের সাথে লিখুন, কারণ তারা গিয়ে যাতে তাদের খুঁজতে ঝামেলা না হয়, তারা ভেরিফিকেশনের জন্য যখন লোক পাঠাবে। তো আমি এখানে কিছু ঠিকানা দিয়ে রেখেছি। এই যে হোল্ডিং নাম্বার, গ্রাম, রাস্তা, পাড়া, এগুলো আপনি কোথায় পাবেন, তাই না? আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে আপনি ইজিলি এখানে সমস্তগুলো পেয়ে যাবেন, এবং ওই এনআইডি কার্ডের অনুযায়ী এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন আছে ওইটাতেও হয়তো আপনি পেয়ে যাবেন, বা আপনার বাবার এনআইডি কার্ড দেখলেই হোল্ডিং নাম্বার, গ্রাম, রাস্তা, পাড়া সবগুলো পেয়ে যাবেন আপনি। ইউনিয়ন বা ওয়ার্ড এগুলো, এবং আরেকটা বিষয়, এগুলো হচ্ছে বর্তমান ঠিকানা, হ্যাঁ। তো বর্তমান ঠিকানাও দিতে হবে এখানে, স্থায়ী ঠিকানাও দিতে হবে। চেষ্টা করবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই রাখার। যদি না হয় সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানাটা আলাদা হলে সেটাও ওই অনুযায়ী তথ্যগুলো দিয়ে দিবেন। উপজেলা দিতে হবে, এবং জেলাটা আপনার এখানে সিলেক্ট করে নেওয়ার সুযোগ থাকবে। আমার ক্ষেত্রে দিনাজপুর ছিল, আমি দিনাজপুর দিয়েছি। তারপর হচ্ছে বিভাগ, এটাও একইভাবে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার জন্য যেটা, এবং বাড়ির নিকটস্থ পরিচিত স্থান, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, আমি অলরেডি বলে ফেলেছি। তো আমি একটা প্রাইমারি স্কুল দিয়েছি, এবং আপনি এক্ষেত্রে প্রাইমারি স্কুলটার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? বা আপনার ক্ষেত্রে যেটা, সেটা যেটা এলাকার অনেকে চেনে, কারণ তারা যখন যাবে আপনার বাড়ি খুঁজতে তখন জিজ্ঞেস করবে যে এইখানে এই জায়গাটা কোথায়, তো ওইখানে গিয়ে আপনার বাবার নাম এগুলো দিয়ে আপনার বাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবে। স্থায়ী ঠিকানা একইভাবে সমস্ত বিষয়গুলো, এখানেও হচ্ছে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে এই বিষয়গুলো আছে, এগুলো আপনারা পূরণ করবেন ঠিকঠাক মতো। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একাডেমিক তথ্য দিতে হবে, হ্যাঁ। একাডেমিক তথ্য বলছে পূর্ববর্তী শিক্ষা জীবনের ফলাফল এবং বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের তথ্য এখানে প্রদান করুন। মাধ্যমিক স্কুলের নাম আমি সংক্ষেপে দিয়ে রেখেছি, আপনি পুরোটা দিবেন। এসএসসি জিপিএ, অবশ্যই আমাদের দুইটার ক্ষেত্রে যেহেতু জিপিএ 5 হতে হবে, তবে এইচএসসিতে যদি আপনার জিপিএ 5 নাও হয়, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যাই হোক,
তো ওইটার ক্ষেত্রে আপনি যদি ব্র্যাক বা এগুলো থেকে বা আদিবাসী এগুলো থেকে হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাড় পাবেন, ওটাতে ভয় পাওয়ার কিছু নেই। কলেজের নাম এখানে আপনি ও এটা হচ্ছে আপনি ড্রপ ডাউন বক্স থেকে এই যে এখানে দেখুন 3টা ক্রাইটেরিয়াটা দিয়ে রাখছে, তো আপনার যেটা সেটাতে দিয়ে দিবেন। আমি কলেজের নাম এবং এখানে হচ্ছে বড় হাতের অক্ষরে লিখুন, হ্যাঁ, সঠিক বানান সহ। ও সরি এখানে বলছে সঠিক বানান সহ ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখুন। দেখুন আমি কিন্তু এটাকে ভুল করে ফেলেছিলাম, হ্যাঁ, তো এটাকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। তো আপনি এটা ঠিকঠাক মতো লিখবেন, এগুলো পড়ে নেবেন, এই যে নির্দেশনা যেগুলো দেওয়া আছে। তো আমি এটাকে আহ, হ্যাঁ ছোটো হাতের দিলেও হবে না, ফুলবাড়ি সরি ফুলবাড়ি গভর্নমেন্ট কলেজ যা কিছুই হোক এটা আপনি লিখে নেবেন। এবং এইচএসসি জিপিএ আমি এটা আপনাদের বোঝানোর জন্য 4.8 থেকে 4.99 দিয়েছি, এটা সেকেন্ড ক্যাটাগরি ছিল। যদি আপনি ব্রাকে পড়াশোনা করেন বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এরকম কিছু থেকে হন। এবার বিশ্ববিদ্যালয়ের নাম এখানে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে বাংলাদেশের। আদার থাকলে এখানে আদার দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের নাম আপনি লিখে দিবেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই সেই সমস্ত কিছু আছে, তো এটা দিয়ে দিবেন। আমি গোপালগঞ্জ সায়েন্স টেকনোলজি দিয়েছি। এরপর আপনি নেক্সটে করবেন। নেক্সট করার পর এখানে বলছে আমাদের পারিবারিক তথ্য ও আয়ের বিবরণী পূরণ করতে হবে। তো বলছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে প্রতিটি প্রশ্নের সঠিক এবং সত্য তথ্য প্রদান করুন, পরবর্তীতে ব্র্যাকের প্রতিনিধি দ্বারা এই তথ্যগুলো যাচাই করা হবে। তো আপনি বুঝতেই পারছেন অবশ্যই যাচাই করা হবে, এখানে ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না আপনার। এবার হচ্ছে পিতার নাম, এখানে হচ্ছে জন্ম সনদ অনুযায়ী বা জাতীয় এগুলো মিল রাখবেন, এগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এবং পিতার পেশা এখানে আমি কিছু কথা বলতে চাই। এখানে দেখুন অনেকগুলো পেশা আমাদের আছে, তাই না, কৃষি দিনমজুর মানে হচ্ছে জমি জমা নাই, কিন্তু এখানে কৃষক নিজস্ব জমি আছে, বর্গা চাষি, মৎস্য চাষি, নার্সারি মালি, রিক্সা চালক, ভ্যান চালক, কাঠমিস্ত্রি। তো এগুলো হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা এখানে টিচার এই বিষয়গুলো আছে, ফেরি চায়ের দোকানদার, পরিচ্ছন্নতা কর্মী। তো যেটা এবং হচ্ছে আপনার বাবা যদি মৃত হয় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এক্ষেত্রে আপনি হয়তো বা অ্যাডভান্টেজ পাবেন, অথবা ডিসেবল যদি হয় তো সেটাও পাবেন, এবং অন্যান্য হলে সেটা অন্যান্য লিখে দিয়ে সেটা পূরণ করে দিবেন। তো এটা আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে মাতার নামের কথা বলছে। ও এখানে হ্যাঁ বলছে যে যদি অন্যান্য সিলেক্ট করেন তাহলে সেটা কি সেটা আপনি এখানে লিখে দিবেন। মাতার নাম, মাতার পেশা একইভাবে এখানে বিভিন্ন পেশা আছে, তো সেগুলো আপনি পূরণ করে নেবেন। হাউস ওয়াইফ, অধিকাংশ ক্ষেত্রে হাউস ওয়াইফ হওয়ার কথা। পরিবারের মোট সদস্য সংখ্যা সেটা আপনি দিয়ে দিবেন, উপার্জনক্ষম সদস্য সংখ্যা এটাও দিবেন। কতজন শিক্ষার্থী অধ্যয়নরত, তো এখানে বলছে যে কতজন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তো এটা আপনি এই সংখ্যাটা আপনার ক্ষেত্রে যেটা সেটা দিবেন। পরিবারের মোট মাসিক আয়, এখানে বলছে যে সকল উপার্জনক্ষম সদস্যের এবং আয়ের উৎস থেকে প্রাপ্ত মোট টাকা সেটা আপনাকে এখানে দিতে হবে। আর যদি হচ্ছে আয় না থাকে তাহলে প্রযোজ্য নয়, এটা আপনাকে পূরণ করতে হবে। তো আমরা এটা একটু দেখে নিই এখানে ক্রাইটেরিয়াগুলো কী দেওয়া আছে। 1,000, 5,000 থেকে 16,000, 20,000, 21,000, 25,000 এরকম বিভিন্ন কিছু আছে। তবে আপনার যদি 20,000-এর নিচে না হয় তাহলে আপনি এটার জন্য যোগ্য হবেন না। তো আমি 16,000 থেকে 20,000 এটা দিয়ে রেখেছি। এটা দিয়ে রেখেছি বিষয়টা এমন নয়, এটা আপনাকে সঠিক তথ্য দিতে হবে এখানে। এবং এখানে যদি আপনি হচ্ছে প্রযোজ্য নয় সিলেক্ট করেন, দেখুন, তাহলে এখানে এখানে নেক্সটে হচ্ছে আমাদের আয়ের প্রধান উৎসসমূহ। তো এখানে কে কী করে সেগুলোর সব মোট আয় এখানে উল্লেখ করতে হবে, এবং কী কী সেটার হচ্ছে প্রতিটা সেক্টর এবং সেই সেক্টর থেকে কত আসে সেটা উল্লেখ করে দিতে হবে। এবং যদি প্রযোজ্য নয় লেখা হয়ে থাকে তাহলে এই যে যেমন অনেকে বিভিন্ন জনের সাহায্য নিয়ে পড়াশোনা করে, তাই না, মামা, কাকা, চাচা এরা হেল্প করে, তো সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে। এবার হচ্ছে চাষযোগ্য আবাদি জমির পরিমাণ, যদি নেই না থাকে তাহলে নেই দিবেন, আর যদি থাকে তাহলে কতটুকু আছে আপনার সেটা উল্লেখ করে দিবেন। চাষযোগ্য জমিতে বর্তমানে চাষ হচ্ছে নাকি খালি পড়ে রয়েছে, এটা যদি হয় তাহলে তো হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে এখানে খালি দিয়ে পিতার অসুস্থতার মানে যে কোনো যেটা কারণ সেটা হচ্ছে এখানে উল্লেখ করে দিবেন পাশে। এটা একটু বিস্তারিত লিখবেন আপনারা, আমি সংক্ষেপে লিখে গেছি। বাসস্থানের ধরন পাকা বিল্ডিং হতে পারে, টিন শেড হতে পারে, মাটির ঘর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি আধা পাকা দিয়ে রেখেছি এখানে। বাড়ির মালিকানা এটা আপনার যেটা সেটা দিয়ে দিবেন, আমি নিজস্ব দিয়েছি। এবং এরপর বলছে যে আপনি অথবা আপনার অভিভাবক ব্র্যাকের কোনো কর্মসূচির সাথে সম্পৃক্ত কিনা, এইটা আপনি অভিভাবক কোনো ব্র্যাকের কর্মসূচির সাথে সম্পৃক্ত কিনা, কোন কোন কর্মসূচি সেই কর্মসূচিগুলো সম্পর্কে একটু পরেই আপনি ধারণা পাবেন। যদি আপনি এটা কোনোভাবে ব্র্যাক থেকে লোন নিয়ে থাকেন, ব্র্যাকের সাথে কোনো কার্যক্রমের সাথে যুক্ত, অবশ্যই সেটা হ্যাঁ দিবেন। যদি না হয় তাহলে তো না দিবেন, কিন্তু যদি হ্যাঁ থাকে তাহলে আপনার এই এই যে বৃত্তি, ব্র্যাক মেধা বিকাশ বৃত্তি, এটা পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। আপনি বিশ্বাস করেন আমার কথা, আমি নিজে ব্র্যাক থেকে পড়াশোনা করেছিলাম, কিন্তু আমি তো এটা জানতাম না তখন, যার কারণে এই ভিডিওগুলো আমার সামনে আনা। শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা বারবার বলতে হয় আমার নতুন চ্যানেল হিসেবে। যাই হোক, তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে সম্পৃক্ত ব্র্যাক কর্মসূচির বিস্তারিত। এখন এখানে আমি যেমনটা বলছিলাম যে ব্র্যাক কর্মসূচি বলতে কী ধরনের বোঝায় সেগুলো সম্পর্কে এখানে ধারণা পাবেন। তো এখানে হচ্ছে প্রাক প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কর্মসূচি। আমি যেমন প্রাইমারিতে ছিলাম, আমি তারপর হচ্ছে মানে ব্র্যাকে প্রাইমারিতে পড়াশোনা করেছি। ব্র্যাক স্কুল শিক্ষক, মাইক্রো ফাইন্যান্স, ব্র্যাক সেবাকর্মী, ব্র্যাক স্বাস্থ্য সেবিকা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনগত সুরক্ষা কর্মসূচির সদস্য, এরকম বিভিন্ন কিছু আছে। এবং যদি আদার থাকেন তাহলে সেটা লিখে এখানে বিস্তারিত লিখে দিবেন, ঠিক আছে। এরপর নেক্সটে যাবেন আপনারা। নেক্সটে যাওয়ার পর আমরা দেখব এখানে আমাদের খুব সম্ভবত আমরা শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, একদমই প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে বলছে যে আপনার গল্প লিখতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা রচনা লিখতে হয় যেটার উপর ভিত্তি করে তারা বিবেচনা করবে যে আপনি ব্যক্তি হিসেবে কেমন, আপনার সম্ভাবনা কেমন এবং আপনি এটা পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে। তো আপনার গল্প এবং প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে জানতে চাই। নিচের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর লিখুন। তো এখানে কি কি বাধা আছে বা বর্তমানে ছিল এরকম কিছু বিষয়, এগুলো নিয়ে আপনাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি প্রতিবন্ধকতা জয়ের গল্পটা আপনারা লিখবেন। 250 শব্দ কমপক্ষে হতে হবে। তো এটা আপনি বেশিও লিখতে পারেন, 500 হতে পারে, তবে খুব বেশি লেখার দরকার নেই। মোটামুটি 500 শব্দের মধ্যে আর 300, 400, 500-র মধ্যে একটা সুন্দর গল্প, যেটার একটা স্টোরি টেলিং থাকবে। কিভাবে স্টোরি টেলিং গল্প লিখতে হয় আমার এসে রচনার উপর, আইসিসি আর এসে রাইটিং, এটার উপর একটা ভিডিও আছে। তো ওইটা সার্চ দিয়ে আপনি ওইখান আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। আমাদের শেষ, প্রায় আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এবার বলছে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও সম্মতি। তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন। হ্যাঁ, স্ক্যান করতে হয়। তো আমরা যেটা করতাম, বা অনেকে যদি না জানেন তাহলে আমরা ছবি তুলি, তাই না। ছবি তোলার পর সেই ছবিটাকে যখন স্ক্যান করা হয়, স্ক্যান করার জন্য আমাদের এই যে এখানে অনলাইন কিছু স্ক্যানার রয়েছে। তো এরা দুইটার অলরেডি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে যে কোনো একটাতে আপনি ক্লিক করলে সেটাতে নিয়ে যাবে। আমি যদি smallpdf.com এটা আমি দেখাতে চাই না, তারপর আমি এখানে একটা ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইখানে চলে আসছে। তারপর হচ্ছে আপনি মার্স পিডিএফ। তো এরপর এখানে আপনি আপনি যেই ছবিটা থেকে পিডিএফ বানাবেন, আমাদের 4টা ডকুমেন্ট লাগবে, তাই না। সার্টিফিকেটগুলো লাগবে এবং আরও কিছু জিনিস লাগবে। তো সেগুলোকে আপনি সিলেক্ট করে তো সেগুলো থেকে পিডিএফ বানিয়ে নিতে পারবেন। তো এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, তবে আমি সাজেস্ট করবো হচ্ছে ক্যাম স্ক্যানার ব্যবহার করার। হ্যাঁ, মানে অ্যাডোবি স্ক্যান বা ক্যাম স্ক্যানারের কথা বলা আছে। তো ক্যাম স্ক্যানার দিয়ে অসাধারণ সুন্দরভাবে হয়। ক্যাম স্ক্যানার দিয়ে কীভাবে পিডিএফ বানাতে হয় এটা আপনি ভিডিও সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর এই যে এখানে 4টা জিনিস আপলোড করবেন। এসএসসি সার্টিফিকেট, এই ছবিটা দিবেন। এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, এই দুটাকে একসাথে কথা বলা আছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত রেজাল্ট কপি, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। তো আপনার হচ্ছে যে আপনি যেই ভার্সিটিতে চান্স পেয়েছেন, তো সেই রেজাল্টটা আপনাকে সাবমিট করতে হবে। এবং অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রসিদ, আপনি যখন যে হচ্ছে ভার্সিটিতে চান্স পেয়েছেন এবং সেখানে ভর্তি হয়েছেন, তো সেটা রসিদ আপনাকে এই 4টা ডকুমেন্ট, ছবি, পিডিএফ বানায় আপলোড করতে হবে। তো এটা যখন আপনি এখানে অ্যাড ফাইলে গিয়ে ওই পিডিএফটা আপলোড করবেন, এখানে কিন্তু অবশ্যই পিডিএফ ফাইল আপলোড করতে হবে। করার পর এখানে আপনি এই যে এই দুইটাতে ক্লিক করে দেবেন অবশ্যই। এরপরে নেবেন যে সমস্ত তথ্য এখানে সঠিক বলা আছে এবং বাতিল করার পূর্ণ অধিকার রাখে যদি ভুল হয়ে থাকে। এটাতেও হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন করাবে। এখন দেখুন আমাদের সাবমিট অপশনটা হয়ে গেছে। তো এখানে আপনারা সাবমিট অপশনে এরপর ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডান। তো সম্পূর্ণ অনলাইন একটা অ্যাপ্লিকেশন প্রসেস, অসাধারণ এবং অনেক সুন্দর একটা বৃত্তি। এটা চিন্তা করা যায় না, 8,000 টাকা প্রতি মাসে আমাদের দেশের অধিকাংশ শহরেই আপনি সচ্ছলভাবে পড়াশোনা করতে পারবেন, কোনো আর্থিক আহ, আর্থিক অসচ্ছলতার টেনশন ছাড়াই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পরিচিত জনদের সাথে শেয়ার করে দেবেন। অল দ্য বেস্ট।